নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আমি 9.1-এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমাদের গত পর্বে আমি 9.1-এর কিছু সূত্র বিষয়ক আলোচনা করেছিলাম। আজ তোমাদের সামনে আমি কিছু সূত্র এবং কিছু অঙ্ক করানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডে কিছু দেখো আরও কিছু সূত্র লিখে রেখেছি, যে সবাই খেয়াল করো যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অর্থাৎ আমাদের এই যে সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, পাশে একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের বাহু কয়টা? একটা, দুইটা, তিনটা। এটাকে বলি আমরা লম্ব, এটাকে বলি ভূমি, এটাকে বলি কি? অতিভুজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, এটা সবসময় অতিভুজই থাকবে, কিন্তু এটা লম্ব, এটা কি? ভূমি। আবার এটা লম্ব হতে পারে, এটা কি? ভূমিও হতে পারে। সেটা কি? কোণের উপর ডিপেন্ড করে। যদি মনে করো এখন যদি আমরা এই সমকোণী ত্রিভুজ এই কোণটা চিহ্নিত করি, তাহলে সেই ক্ষেত্রে কি আমার ভূমি কোণটা? এটা। লম্ব কোণটা? এটা, ঠিক না? আর যদি আমরা এই কোণটা চিহ্নিত করি, তাহলে ভূমি এটা, লম্ব এটা। আর যদি এই কোণটা চিহ্নিত করি, তখন ভূমি হয়ে যাবে এটা। অর্থাৎ কোণ সৃষ্টিকারী বাহুকে ভূমি বলে বা সন্নিহিত বাহু বলে। কোণ সৃষ্টিকারী বাহুকে কি বলে? ভূমি বলে বা সন্নিহিত বাহু বলে। তো দেখো, এই জায়গায় 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা এটাকে ভূমি ধরতে পারি, এটাকে লম্ব ধরতে পারি, অথবা এটাকে ভূমি ধরতে পারি, এটাকে কি? লম্ব ধরতে পারি। অর্থাৎ দুইটাই কি? সঠিক। কিন্তু যখন তুমি এই অতিভুজের সাথে, ওই অতিভুজ বাহুর সাথে যদি কোণ সৃষ্টি হয়, অর্থাৎ সেই বাহুটা ভূমি আর অপরটি লম্ব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো, আমি তোমাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আমি পাশে আরেকটা অতিভুজ আঁকছি। দেখো, যদি এই জায়গায় কোণ সৃষ্টি হয়, তাহলে দেখো অতিভুজ হচ্ছে এটা, তাহলে এই বাহুর মাধ্যমে কোণটা সৃষ্টি হয়েছে, তাহলে এটা হচ্ছে ভূমি। অর্থাৎ যেই বাহুর মাধ্যমে কোণ সৃষ্টি হয় সেটা কি? ভূমি। আর অতিভুজ এটা এক্সট্রা থাকবে। এরপর ধরো আর একটা আঁকলাম আমি নিচে, যদি এই বাহুর মাধ্যমে কোণ সৃষ্টি হয়, তাহলে দেখো এটা ভূমি, এটা কি? লম্ব। এরকম মনে করা যাবে না যে মনে হয় যেটা লম্ব অর্থাৎ উপরের দিকে থাকে দেখতে, সেটাই মনে হয় যে লম্ব। না, অর্থাৎ লম্ব বলে কাকে আর ভূমি বলে কাকে? অর্থাৎ ভূমি হচ্ছে কোণ সৃষ্টিকারী বাহু, আর কোণ সৃষ্টিকারী বাহু যেটা হবে সেটার বাদ দিয়ে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে কি? লম্ব। তাহলে দেখো, এই ক্ষেত্রে কিন্তু এটা লম্ব, আবার এই ক্ষেত্রে কিন্তু এটা ভূমি। একটু সবাই খেয়াল করো, একই জিনিস দেখো, একই জিনিস রাখছি। এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি? লম্ব। কারণ দেখো, এই জায়গায় কোণ সৃষ্টি হয়েছিল, এই জায়গায়, তা কোণ সৃষ্টিকারী বাহু হচ্ছে কি? ভূমি। তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর তাহলে এটা হচ্ছে কি? ভূমি। আবার এই জায়গায় কোণ সৃষ্টি হয়েছে এই বাহুর মাধ্যমে, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি। আর এটা ভূমি হলে এটা লম্ব, আর এটা ভূমি হলে এটা কি? লম্ব। আশা করি মোটামুটি সবাই বুঝে গেছো। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি হইতে পারে, এটা লম্ব হইতে পারে, অথবা এটা ভূমি হতে পারে, এটা লম্ব হতে পারে। তো আশা করি সবাই আমার এই ত্রিভুজ সম্পর্কিত আলোচনাটি সবাই বুঝে গেছো। এরপর দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের ত্রিভুজে একটা হচ্ছে, টোটালি মনে রাখবা, ত্রিভুজে কয়টা বাহু থাকে? তিনটা। তাহলে একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, আরটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা ধরি আমরা এখন লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এই তোমার ত্রিকোণমিতির ক্ষেত্রে ছয়টা যে তোমার ছয়টা যে সমকোণী ত্রিভুজের তোমার এই ত্রিকোণমিতিক অনুপাত আছে, ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, এই তিনটা বাহু থেকে কিন্তু সূত্রগুলা গঠিত হয়। তো তোমাদের দেখো, বাহু হচ্ছে তিনটা, আবার সূত্র কয়টা? ছয়টা। কিভাবে মনে রাখবা? আমি ওই দিন কিন্তু তোমাদের বলছিলাম যে তিনটা জিনিস মনে রাখবা: সাইন, টেন, কস। সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে কি? কোসেক। আর টেনের বিপরীত কি? কট। ঠিক না? সাইনের বিপরীত কোসেক, টেনের বিপরীত কি? কট। এরপরে তোমাদের আমি লিখে দিয়েছিলাম
আশা করি তোমরা সেগুলা মুখস্থ করে নিয়েছো। তো সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, আর সেকের বিপরীত হচ্ছে কস, টেনের বিপরীত হচ্ছে কট। আশা করি সবাই বুঝে গেছো। তো ওই তিনটা যদি মুখস্থ করতে পারো তাহলে তিনটার সূত্র দিয়ে বাকি তিনটা বিপরীত করলে কি পেয়ে যাবে। আর যদি মনে করো যে না আমি সবগুলোই সূত্রগুলো মনে রাখবো, তাহলে দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কট থিটা সমান লম্ব বাই ভূমি। অর্থাৎ দেখো এই ছয়টাই আছে, তোমার এই ছয়টার ভিতরে শুধু কি লম্ব, অতিভুজ, ভূমি এই তিনটা দিয়ে কিন্তু ছয়টা সূত্র ইউজ হয়েছে। লম্ব, অতিভুজ, ভূমি, অতিভুজ, লম্ব, ভূমি, অতিভুজ, লম্ব, দেখছো এই তিনটা দিয়ে কিন্তু ছয়টা সূত্র হয়েছে। এখন তোমরা এই ছয়টা সূত্র তোমাদের পড়তে হবে। এই ছয়টা সূত্র মনে রাখার জন্য দেখো আমি এই পাশে আবার তোমাদের ছয়টা আমি একটা মনে রাখার একটা যে একটা নিয়ম বা কিভাবে তোমরা মনে রাখবা, আমি এটা অবশ্য অঙ্কের কোনো রুলস না, জাস্ট এটা একটা মনে রাখার একটা কৌশল আর কি। তো এই ছয়টা তোমরা মুখস্থ করে এই সূত্র ছয়টা তোমরা মনে রাখতে পারো, কারণ তোমরা যে সূত্রগুলো মুখস্থ করতে লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ, লম্ব ভূমি, অর্থাৎ একটা আরেকটার সাথে প্যাচ লাগতে পারে। সেহেতু এই ছয়টা যদি তোমরা মনে রাখো, এই ছয়টা দিয়ে আবার এই সূত্র ছয়টা তোমাদের মনে থাকবে। যেমন কি এটা কোনো, আমি বারবার বলছি এটা কিন্তু অঙ্কের কোনো রুলস না, এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক। এটা মনে করে তোমরা এই সূত্রগুলো ইউজ করতে পারো আর কি। এটা কখনো অঙ্কের ভিতরে ইউজ হয় না, এটা জাস্ট মনে রাখার মানুষের একটা টেকনিক আর কি। তাহলে সাগরে দেখো, সাগরে লবণ অনেক, এই সাগর দ্বারা কি বুঝাইছে সাইন, লবণ দ্বারা লবণ অর্থাৎ লবণ অর্থাৎ প্রথম অক্ষর লম্ব, অতিভুজ অনেক, অনেক এই দ্বারা অতিভুজ বুঝাইছে। তাহলে দেখো সাগরের মধ্যে সাইন, সাইন থিটা শুধু কি লবণ অনেক অর্থাৎ লতে লম্ব আর অতে অতিভুজ। এবার দেখো কবরে ভূত অনেক, কবর ক দ্বারা কি কস বুঝাইছে, আর ভূতে কি ভূমি, আর অতে অতিভুজ। অর্থাৎ কবরে ভূত অনেক বললে তোমরা মনে করবা কি কস থেকে ভূমি বাই অতিভুজ। এবারে দেখো টেরা লম্বা ভূত, তার টেতে কি টেন, আর লম্বা মানে লম্ব উপরে, আর ভূত মানে কি ভূমি নিচে। এবারে দেখো কোসেক, কোসেক ট্যাবলেট অনেক লম্বা, তা কোসেক থিটা, তাহলে মনে রাখবা কোসেক আর ট্যাবলেট এই অনেক, অনেক অতে কি অতিভুজ আর লতে লম্বা। এবার দেখো স্যাক্রিফাইস অনেক ভালো, স্যাক্রিফাইসের স্যাক সমান সমান স্যাক্রিফাইস, এটা করে এটা আর এটা এটা, হ্যাঁ স্যাক্রিফাইসে কি সেক, আর অনেক ভালো অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এবার দেখো লাস্টের আছে কট, কুট্টার ভূমি লম্বা। একটা ধর এটা একটা যে কোনো একটা মানুষের নাম ধরতে পারো, বা আমাদের ঢাকা শহরে, হ্যাঁ ওই ঢাকা শহরে যারা জমির মালিক তাদেরকে কুট্টি বলে বা এরকম আর কি। তো সেই হিসাবে বলতে পারো কুট্টিয়ার ভূমি লম্বা। তার মানে কতে কি কুট্টিয়ার মানে কি কট, আর ভূমি মানে কি ভূমি লম্বা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝে গেছো। যদি এইগুলো মুখস্থ রাখো তাহলে সূত্রগুলো তোমরা ভুলবে না আর কি। টেরা লম্বা ভূত, তার মানে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, টেন মানে লম্ব বাই ভূমি। কবরে ভূত অনেক, কতে কবর মানে কি কস, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। স্যাক্রিফাইস অনেক ভালো, সেক অতিভুজ বাই ভূমি। আশা করি সবাই বুঝে গেছো। তো এই টেকনিকটা সবাই যদি মুখস্থ রাখে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমাদের সূত্রগুলো সমস্যা হওয়ার কথা না, হবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই এগুলো একটু সবাই উঠে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সূত্রগুলো উঠিয়ে নিয়ে এসছো। এরপরে দেখো আমি আজ অনুশীলন 9.1-এর 1 নম্বর অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি। তো একে বলছে যে নিচের গাণিতিক উক্তিগুলির, তোমরা সবাই একটু বইটা একটু বের করো, 184 পৃষ্ঠা 9.1-এর বলছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। এবারে তোমার উত্তর পক্ষে যুক্তি দাও, অর্থাৎ সত্য এবং মিথ্যা যাচাই করতে বলছে আর পক্ষে যুক্তি দিতে বলছে। তো একটু খেয়াল করো সবাই, সত্য মিথ্যা যাচাই আর কি পক্ষে যুক্তি দিতে বলছে, কেমন? তো দেখো আমি অঙ্কটি উঠিয়ে রেখেছি। যে প্রথম অঙ্কটা বলছে ক নম্বর 10a 10
এ জায়গায় এ হবে একটা, টেন এ এর মান সর্বদা একের চেয়ে কম। টেন এর মান সর্বদা একের চেয়ে কম, এই কথাটা কি সত্য না মিথ্যা, এটা আমার এখন বের করতে হবে। তাহলে লিখতে হবে, আমি উপর লিখি সমাধান। উক্তিটি মিথ্যা, উক্তিটিকে মিথ্যা, এটার পক্ষে যুক্তি হচ্ছে এটা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, বলছে টেন এ এর মান সর্বদা একের চেয়ে কম। তা টেন এ এর মান সর্বদা একের চেয়ে কম, এটা উক্তিটি মিথ্যা। সমাধান উক্তিটি মিথ্যা। এখন দেখো কেন উক্তিটি মিথ্যা হলো, যুক্তি দিয়ে বলছে যেন যুক্তি। টেন এ এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। ইনফিনিটি বলতে বোঝায় তোমার যেমন অসীম আর কি, যার কোনো সীমা নাই। তোমার মাইনাস ইনফিনিটি বলতে তোমার মাইনাসের দিকে অসীম হতে পারে, কি সমস্যা, মাইনাসের দিকে অসীম হতে পারে, -1, -2, -3, -4, -5, -6, -7, অর্থাৎ মাইনাসের দিকে অসীম হতে পারে। আবার প্লাসের দিকে অসীম হতে পারে, 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলো কি প্লাসের দিকে অসীম হতে পারে। এদের বলছে কারণ টেন এর মান যা হবে সেই অনুযায়ী হতে পারে। টেন এ এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। যেমন উদাহরণ দেখো, 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি মান √3। এখন তোমাদের আমি অঙ্ক করাচ্ছি হচ্ছে 9.1। এখন বলতে পারো স্যার আপনি 10 60 ডিগ্রি মান √3 কোথায় পাইলেন? হ্যাঁ, তোমাদের 9.2-এ দেখো কিছু মান দেওয়া আছে, তোমাদের তো করাচ্ছি 9.1 আমি, তো 9.2-এ দেখো কিছু মান দেওয়া আছে তোমার 190 পৃষ্ঠা। তোমাদের মেন বইয়ের 190 পৃষ্ঠা দেখো, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2। এবার দেখো 10 60 ডিগ্রি মান √3, অর্থাৎ এটা 9.2-এর উদাহরণে দেখো 190 পৃষ্ঠা কিছু মান দেওয়া আছে, সেই মানটা এই জায়গায় অ্যাড করা হয়েছে আর কি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে 10 60 ডিগ্রি মান কত, √3, আর √3 কে যদি ক্যালকুলেটরে তোমরা ভাঙাও তাহলে 1.732 হয়, তার মানে 1 থেকে বড় হয়েছে। তাই এটা বলছে 10 এর মান সর্বদা 1-এর চেয়ে কম। তাহলে দেখো এটা কি 1-এর চেয়ে কম হয়েছে, 1-এর চেয়ে বেশি, অর্থাৎ 1-এর চেয়ে কমও হতে পারে, 1-এর চেয়ে বেশিও হতে পারে। 1-এর চেয়ে কম হতে পারে, 1-এর চেয়ে বেশিও হতে পারে, এই জন্য উক্তিটি মিথ্যা। 10 60 ডিগ্রি, যদি 10 60, এতে যদি 10 30 ডিগ্রি মান বসাও, অথবা 10 0 ডিগ্রি মান বসাও, হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় দেখো 10-এর অনেকগুলো মান আছে। 10 0 ডিগ্রি মান 0, 10 30 ডিগ্রি মান 1/√3, অর্থাৎ যদি 0 ডিগ্রি মান বসাও তাহলে তো 1-এর চেয়ে কম হবে। তো সেই ক্ষেত্রে কম হতে পারে, বেশি হতে পারে, সেই জন্য কি এই উক্তিটি মিথ্যা। হ্যাঁ, এই জন্য আমি কি লিখেছি, 10 এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। তোমরা যদি ইনফিনিটি না লেখো তাহলে তোমরা এটাও লিখতে পারো যে 10 এর মান -1 থেকে +1 হতে পারে, অথবা +1 হতে পারে, অথবা 1 থেকে -1 থেকে কম হতে পারে, অথবা +1 থেকে বেশি হতে পারে, যেটা লেখো কোনো সমস্যা নেই। আমি লিখেছি কি 10 এর মান মাইনাস ইনফিনিটি বলতে কি অসীম, অর্থাৎ মাইনাস ইনফিনিটি, অর্থাৎ মাইনাসের দিকে তোমার যাইতে পারে, অনেক যাইতে পারে। আবার প্লাস ইনফিনিটি, প্লাসের দিকেও অনেক যেতে পারে, এই জন্য আমি এটাই ভাবে বুঝিয়ে লিখছি আর কি। 10 এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। যেমন 10 60 ডিগ্রি সমান √3, তাহলে √3-কে ভাঙালে এত হয়, তাহলে 1-এর চেয়ে বড়, তা যা 1 থেকে বড়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা তোমরা বুঝে গেছো। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে, খ নাম্বার। আমি দেখো যে উঠাচ্ছি, খ নাম্বার কি বলছে, cot A হলো, cot A হলো, cot A ও A এর গুণফল। cot A হলো cot A এর গুণফল। দেখো cot A হলো cot A, সরি ভুল লিখছি নাকি, হ্যাঁ ঠিক আছে। দেখো এই যে cot আরেকটা আছে কি A, তাহলে cot A হলো cot ও A এর গুণফল, অর্থাৎ এই জায়গায় বোঝাচ্ছে এই cot A যে দুইটা একসাথে আছে, এই দুইটা হচ্ছে কি cot ও A এর গুণফল। তো এটাও কি উক্তিটি মিথ্যা, কেন দেখো, সমাধান। উক্তিটি
মিথ্যা। দেখো এটা উক্তিটি কেন মিথ্যা, যুক্তি দিচ্ছি। উক্তিটি মিথ্যা কারণ দেখো কট কখনো সিঙ্গেল কোনো অর্থ বহন করে না। কট বলো শুধু কটই না, অর্থাৎ ত্রিকোণমিতিতে যে 6টা তোমার অনুপাত আছে, সাইন, কট, কোসেক, সেক, টেন, এই 6টা অনুপাতের কোনো কিছুই কি ওরা সিঙ্গেল কোনো অর্থ বহন করে না। ওদের সাথে যদি কিছু থাকে, কিছু থাকতে হবে, হয় থিটা বা এ বা বি বা কোনো কিছু থাকতে হবে, তখন ওরা কি করে অর্থ বহন করে, কোনো কোণের অর্থ বহন করে। এখন এই কটকে যদি তুমি এ বাদ দিয়ে দাও, এ বাদ দিয়ে যদি কটকে যদি সিঙ্গেল তুমি বুঝাও, কখনো কট দ্বারা কিছু বুঝাবে না, কারণ কট কখনো এ ছাড়া কোনো অর্থ বহন করবে না। এজন্য কটের সাথে কিছু থাকতে হবে। এখন যদি তুমি কট গুণ এ দাও, তার মানে কি এটা সত্য না, কারণ কট এ ছাড়া কোনো অর্থ বহন করে না। কট কি এ ছাড়া কোনো অর্থ বহন করে না, কটের সাথে অবশ্যই কি এ দরকার। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে একটা ছেলে বা একটা মেয়ে যখন অবিবাহিত থাকে, হ্যাঁ, তখন কিন্তু সেই ছেলে কি থাকে, সে ছেলেই থাকে বা পুরুষ থাকে যেই বলেই। আর একটা মেয়ে যদি বিয়ে না হয়, সেই মেয়ে কি মেয়েই থাকে। হ্যাঁ, যখন বিয়ে হয়, একটা ছেলে যখন বিয়ে করে অথবা একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, তখন ওই ছেলেটা কারো মেয়ের বা কারো ওয়াইফের কি হাজব্যান্ড, আবার ওই মেয়েটা কি কারো ছেলের কি ওয়াইফ। তো এই যে হাজব্যান্ড আর ওয়াইফ, বিয়ের আগে কি ওই মেয়েটা কি ওয়াইফ ছিল না। আর ছেলেটাকে বিয়ের আগে কি হাজব্যান্ড ছিল না। কখনো তাকে বলছে যে তুই হাজব্যান্ড, বা ছেলেটাকে নিজে যে বলতে পারছে কখনো যে আমি হাজব্যান্ড, বা মেয়েটা কখনো বলতে পারছে যে আমি ওয়াইফ না। এটা কি ক্ষেত্রে হয়েছে, বিয়ের মাধ্যমে হয়েছে। অর্থাৎ বিয়ের পরে কি মেয়েটা কারো ওয়াইফ, আবার ছেলেটা কি কারো হাজব্যান্ড, এটা বিয়ের পরে হয়েছে। এখন দেখো তার মানে এই জায়গায় কি বোঝা গেল, অর্থাৎ ছেলে যে নিজেকে হাজব্যান্ড দাবি করে, হাজব্যান্ড দাবি করতে হলে অবশ্যই কি তার একটা ওয়াইফ দরকার, কারণ যার ওয়াইফ আছে সেই কারণে কারো হাজব্যান্ড। আবার একটা মেয়ে যখন নিজেকে ওয়াইফ দাবি করবে, তখন তার ওয়াইফ দাবি করার কারণে কি থাকতে হবে, তার একটা হাজব্যান্ড থাকতে হবে, তখনই সে বলতে পারবে যে আমি অমুকের হাজব্যান্ড, আমি অমুকের ওয়াইফ। তো এটা দ্বারা আমি এটাই বুঝাচ্ছি যে অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে, অর্থাৎ স্বামী স্ত্রী, স্বামী ছাড়া যেমন কেউ ওয়াইফ হইতে পারে না, আবার ওয়াইফ ছাড়া তেমন কোনো পুরুষকেই স্বামী হতে পারে না। এজন্য একটা আরেকটার পরিপূরক, একটাকে বাদ দিয়ে আরেকটা হওয়া যায় না। এখন ইচ্ছা করলে কেউ কোনো মেয়ে বলতে পারবে যে আমি ওয়াইফ? তার যদি কোনো স্বামী না থাকে, সে কি নিজেকে বলতে পারবে আমি ওয়াইফ? কখনই বলতে পারবে না। কোনো পুরুষকে বলতে পারবে যে আমি স্বামী? কারণ সে যদি তার যদি কোনো ওয়াইফই না থাকে, কখনই সে বলতে পারবে না। তো অর্থাৎ এটা দ্বারা আমি এটাই বুঝাচ্ছি, অর্থাৎ একটাকে বাদ দিয়ে আরেকটা কোনো অর্থ বহন করে না, অর্থাৎ একটা আরেকটা কি পরিপূরক দুইটাই। তো সেম এই কটও সেম, এই কট একে বাদ দিয়ে কটের অর্থ বহন করে না, এ বাদ দিয়ে কটের কি অর্থ বহন করতে পারে না। অর্থাৎ একটা কি এই কটটা এর মিলে কি অর্থ বহন করে। এজন্য কি বলছে, কট ও এ এর গুণফল, তাহলে কট আর এ এর গুণফল হতে পারে না। তো উক্তিটি মিথ্যা, উক্তিটি কি জায়গায় মিথ্যা, ঠিক না। কটে প্রতীকটি এ কোণের কটেজেন্ট, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি কটে কট এ প্রতীকটি কটে প্রতীকটি এ কোণের কটেজেন্ট এর অনুপাতকে বোঝায়, তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, অর্থাৎ উক্তির মিথ্যা, তাহলে কট এ প্রতীকটি এ কোণের, অর্থাৎ তোমাদের আমি এই যে একটা কোণ একে দেখাচ্ছিলাম আর কি, আমি দেখিয়েছি দেখো, অর্থাৎ কট এ প্রতীকটি এ কোণের কটেজেন্ট, কটের পূর্ণরূপ হচ্ছে কটেজেন্ট। এটাও তোমরা দেখো, এটাও তোমরা বইয়ের ভিতরে পড়তে পারবে, যে তোমাদের আমি বলে দিচ্ছি দেখো 178 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 178 পৃষ্ঠায় কসের পূর্ণরূপ হচ্ছে কোসাইন,
টেনের পূর্ণরূপ হচ্ছে হ্যাঁ টেনজেন্ট, কোসেকের পূর্ণরূপ হচ্ছে কসেন্ট, সেকের পূর্ণরূপ হচ্ছে সেকেন্ড, এরপরে কটের পূর্ণরূপ হচ্ছে কি কটেনজেন্ট। তো এটা তোমরা একটু দেখে নিও। তো কট এ প্রতীকটি এ কোণের, অর্থাৎ যদি এটা এ কোণ হয়, সাপোজ এ কোণের, কট এ প্রতীকটি এ কোণের কটেজেন্ট এর অনুপাতকে বোঝায়। অর্থাৎ এরকম ত্রিভুজের ভিতরে যদি এ কোণ থাকে, আমরা তো এ কোণ বি কোণ দিয়া ইউজ করে দেখা এভাবে, হ্যাঁ এ কোণ বি কোণ, অর্থাৎ এ কোণের কি কটেজেন্ট এর অনুপাত, অর্থাৎ এই অনুপাতকে বোঝাবে। কখনো সিঙ্গেল এটা কিছু বুঝিতে পারবে না। তা আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝে গেছো। তাহলে এই জন্য এটা কি উক্তিটি কি, এটা উক্তিটি মিথ্যা। তাহলে কটে হলো কট ও এর গুণফল নয়, তাহলে যে লিখতে পারো বা এটি। তো সুতরাং কট এ হলো কি, কটে হলো কট ও এর, কট ও এ এর গুণফল নয়। তা আশা করি দুইটা অঙ্ক তোমরা সবাই বুঝে গেছো। সবাই দুইটা অঙ্ক উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, গ নাম্বার বলছে এ এর কোনো একটি মানের জন্য, এ এর কোনো একটি মানের জন্য সেকে সমান 12/5, অর্থাৎ কোনো একটি মানের জন্য সেকে 12/5। এখন দেখো 12/5 দ্বারা কি বোঝাইছে, 12টা কি উপরে বড় আর 5টা কি ছোট। তাহলে সেকের সূত্র কি তোমাদের আগে লিখে দিলাম, সেক মানে কি স্যাক্রিফাইস অনেক ভালো, অতে অতিভুজ, বিতে ভূমি, অর্থাৎ অতিভুজ তার মানে কি অতিভুজ বাই ভূমিতে। দেখো লেখছি সেক অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে, যদি এর মানটা কি হয় ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, এ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেকের সমান অতিভুজ বাই কি ভূমি। তাহলে অতিভুজ বাই 12 আর ভূমি হচ্ছে কি 5 ছোট। তাহলে সবসময় অতিভুজ কি থাকে বড় থাকে। ত্রিভুজে এটা হচ্ছে কি তোমার অতিভুজ, সবসময় মনে রাখবা এই অতিভুজটা কি থাকে সবসময় বড় হয়। এই দুইটা কোণ থেকে অতিভুজটা কি হয় বড় হয়, অর্থাৎ দুইটা কোণের বর্গের সমষ্টি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটা যেহেতু বড় সেহেতু কি অবশ্যই কি এটা এর কোনো একটি মানের জন্য কি সেকের সমান, এটা সঠিক। তাহলে কারণ এই সেকটা হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজটা বড় ভূমিটা ছোট, তাহলে অবশ্যই এটা ভিতরে কি দেখো 12টা বড় 5টা কি ছোট, তাহলে সেই হিসাবে কি এটা সঠিক। তাহলে এই জন্য লিখছি উক্তিটি সত্য, কারণ এ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেকের সমান অতিভুজ বা ভূমি। তো যেহেতু অতিভুজ যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু, তাই সেকে এর মান সর্বদা এক অপেক্ষা বড় হবে, আর এটা সর্বদা এক অপেক্ষা বড়ই হবে, ছোট হবে না। তা আশা করি সবাই এটাও বুঝে গেছো। এটা একটু সবাই উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু সবাই খেয়াল করো, লাস্ট অঙ্কটা তোমাদের ঘ নাম্বারটা বলছে কস হলো, দেখো কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। উক্তিটি মিথ্যা। কেন মিথ্যা দেখো, তোমাদের মেন বইয়ের ভিতরে দেখো দেওয়া আছে, তোমাদের মেন বইয়ের ভিতরে 178 পৃষ্ঠা দেখো, কসের পূর্ণরূপ হচ্ছে কি কোসাইন, হ্যাঁ, আর টেনের পূর্ণরূপ হচ্ছে কি কটেনজেন্ট। তো এই জায়গায় লেখছে কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, না কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। এটা তোমরা পড়াটা পড়বে 178 পৃষ্ঠায়। তো দেখো উক্তিটি মিথ্যা। তো যুক্তি কি, কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। আবার কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, অর্থাৎ কটের সংক্ষিপ্ত রূপ, কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের পর্বটি সবাই বুঝে গেছো। না বুঝলে আমাকে কমেন্টসে জানাবে, ইনশাল্লাহ আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব আমি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমার ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।